আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ডাক্তার পদবি লিখতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের বিধান প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের ডিভিশন বেঞ্চ এ রায় দেন। রায়ে আদালত বলেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে বৃহস্পতিবার থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। যে রায় প্রদান করেছেন সেই ব্যাপারে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদেরকে সন্তোষজনক রায় প্রদান করবেন, আমরা এই প্রত্যাশা রাখছি। আপনারা সবাই সেবা কার্য চালিয়ে যাবেন, রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, আইনি ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং ব্যক্তিগত পর্যায়ে সরকারি পর্যায়ে আপনার উপরে অর্পিত দায় দায়িত্ব এবং সেবা প্রদান করে যাবেন। এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না এমন দাবি সহ 5 দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এর ফলে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে। বেলা 11:30 থেকে কর্মসূচি চলছে। ঢাকা মেডিকেলের পাশাপাশি রাজধানী সোহরাওয়ার্দী ও মিটফোর্ড হাসপাতালে বহির্বিভাগেও চিকিৎসা সেবা বন্ধ আছে। ফলে চিকিৎসা নিতে আসা রোগীরা বিপদে পড়েছেন। 5 দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন সহ নানা কর্মসূচি পালন করছেন। তাদের দাবিতে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে তাদের সঙ্গে যোগ দেয় পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন আমাদের এই সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া, জানাবেন হাইকোর্টের রায়ের পর আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন আর তাদের সর্বশেষ অবস্থান সম্পর্কে আমাদের সামনে একটু তুলে ধরবেন। দুপুর 12টার পর থেকে কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা তাদের এবং তাদের যে বহির্বিভাগের যে বন্ধের যে কর্মসূচি সেবা দিচ্ছেন না, তারা আসলে রোগীরা যারা আসছে আমরা জানতে পেরেছি যে তারা ভোগান্তিতে পড়েছেন। এবং দুপুর থেকে যেহেতু শহীদ মিনার এলাকায় তারা আন্দোলন করছিলেন, তারা আন্দোলনের এক পর্যায়ে কিন্তু এই ইন্টার্ন চিকিৎসকরা তাদের 5টি যে দাবি ছিল তার মধ্যে একটি দাবি হাইকোর্ট থেকে মেনে নিয়ে রায় ঘোষণা করা হয়েছে। এবং এরপরে কিন্তু তারা তাদের যে বাকি 4টি দাবি আছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা এখনো তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা বলেছে যে তাদের বাকি 4টি দাবি এখনো না মানা পর্যন্ত তারা তাদের যেসব বাকি সামনের যে যেসব কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলো কিন্তু চালিয়ে যাবে, এমনটি আমাদেরকে জানিয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে এতক্ষণ তারা শহীদ মিনার এলাকায় আন্দোলন করলেও তাদের কর্মসূচি পালন করলেও এখন কিন্তু তারা আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের জন্য তারা এই সচিবালয়ের যে এলাকা হাইকোর্ট হয়ে সেই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। এখানে কিন্তু পুলিশের বাধার মুখে পড়েছে। তো পুলিশের বাধার মুখে পড়লে কিন্তু তারা এখানেই দাঁড়িয়ে যায় এবং তারা যতক্ষণ পর্যন্ত না পুলিশ তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই এলাকায় যেতে না দেয় ততক্ষণ তারা এখানেই অবস্থান করবেন। যদিও পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু তারা আসলে মানতে নারাজ, এমনটি আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে যেহেতু তাদের একটি দাবি মেনে নেওয়া হয়েছে, বাকিগুলো হয়তোবা ধাপে ধাপে মেনে নেওয়ার কার্যক্রম চলবে, এমনটি বোঝানোর চেষ্টা করছে। এবং কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু তারা বলছেন যে যারা এমবিবিএস এবং বিবিএস ডিগ্রিধারী তারা যদি ডাক্তার ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু রোগীদের জন্য অনেক হুমকির হতে পারে, কারণ অনেক ডিপ্লোমা চিকিৎসকরাও আসলে রোগীদের চিকিৎসা দিতে যায়, সেক্ষেত্রে কিন্তু রোগীদের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। তো সেটি মেনে নেওয়ার পর যে 4টি আরও বাকি আছে সুরক্ষিত চিকিৎসা ব্যবস্থা সহ সেইগুলো কিন্তু আসলে মেনে নেওয়ার জন্য তারা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং পরবর্তী কর্মসূচি তারা চালিয়ে যাবে, এমনটি জানিয়েছে। তো সাথী, হাইকোর্ট এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যার ঘটনায় অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গেল 10 মার্চ রাতে উত্তরখান থানার পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন উপাধ্যক্ষ সাইফুর রহমান। ওই ফ্ল্যাটে কয়েকদিন আগে রূপা ও নাজিম দম্পতি ওঠে। সোমবার ভোরে তারাই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। হত্যার পর ঢাকা থেকে পালিয়ে ফরিদপুরে আত্মগোপন করে তারা। ফরিদপুর থেকে দুজনকে স্বামী স্ত্রী দুজনকে গ্রেপ্তার করে আমরা নিয়ে আসার পরে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এদের দুজনের একজনের নাম হচ্ছে নাজেম, তার স্ত্রীর নাম হচ্ছে রূপা। নাজেমের বয়স হবে 21 বছর বা 22 বছর, রূপার বয়স হবে 20-21 বছর। প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা দিকে পদযাত্রার সময় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের বাধা দিয়েছে পুলিশ। বাধার মুখে শিক্ষকরা রাস্তায় অবস্থান নিয়ে কাফনের কাপড় মুড়িয়ে শুয়ে পড়েন। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন কদম ফোয়ারা মোড়ে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ও অটিস্টিক বিশেষ বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তকরণের দাবিসহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকরা দীর্ঘদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন। দুপুর 12টার দিকে তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। রাজধানী শাহবাগে পুলিশের উপর হামলার প্রতিবাদে ও ফ্যাসিবাদে দোষরদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেল মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে শাহবাগ এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্ররা বলে 2013 সালের পর থেকে গণজাগরণ মঞ্চ তৈরি করে দেশে বিচারহীন শাসন এই লাকিদের মতো শাহবাগীদের থেকে সৃষ্টি হয়েছিল। বর্তমান সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা আবারও ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র ছাত্র জনতা কিছুতেই সফল হতে দেবে না। এ সময় ছাত্ররা দ্রুত সময় শাহবাগে পুলিশের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়। আমাদের নিরাপত্তা বাহিনী পুলিশ বাহিনীর উপর নৃশংস পাশবিক বর্বরচিতে হামলা করেছে। আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, তারা যতভাবে চেষ্টা করুন না কেন ওই শাহবাগ ফিরিয়ে আনার চেষ্টা ষড়যন্ত্র আমরা ছাত্রসমাজ দেখে থাকতে কোনোদিন সফল হবে না। আমরা 24 ঘন্টার মধ্যে এসব শাহবাগীদের গ্রেফতার দেখতে যাচ্ছি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভয়াবহ হামলার 5 বছর পরও বিচার পাননি বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী জান্নাতুল নওরিন উর্মি। ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নওরিনের দাবি, নির্মমভাবে আহত করা হয় তাকে। সেই আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এমনকি ছাত্রত্ব ফিরে পেতে ববিকে বারবার চিঠি দিয়েও উত্তর পাননি নওরিন। বরিশাল প্রতিনিধি আরিফ হোসেনকে সঙ্গে নিয়ে জাহিদ রহমানের রিপোর্ট। জান্নাতুল নওরিন উর্মি বুক ভরা স্বপ্ন নিয়ে 2015 সালে ভর্তি হন বরিশাল বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থী অবস্থায় সামাজিক ও রাজনৈতিক দলে নাম লেখান উর্মি। অল্প সময়ের মধ্যেই পরিচিত হয়ে ওঠেন জাতীয়তাবাদী ছাত্র দলের একজন দক্ষ সংগঠক হিসেবে। ফ্যাসিবাদী সরকারের আমলে প্রতিবাদী অবস্থানের কারণে নজরে পড়েন ছাত্রলীগের সন্ত্রাসীদের। ভয়াবহ নির্যাতনের শিকার হন 2020 সালের 1 মার্চ। পরীক্ষা শেষের সময় একদম বিকেলবেলা কেউ ছিল না, এই জায়গা থেকে মূলত ঘটনাটা ঘটে ওখানে। উর্মির অভিযোগ, গণিত বিভাগের পরীক্ষা শেষ হওয়ার আগে উত্তরপত্র জোর করে টেনে নিয়ে তাকে হল থেকে বের করে দেন প্রভাষক সুজিত কুমার বালা। জ্যামিতি বক্সে থাকা কাটা কম্পাস দিয়ে উর্মিকে অসংখ্য আঘাত করে সম্প্রতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আলিম সালেহীন, আরিফুল ইসলাম, আবদুল্লাহ ফিরোজ, মোহাম্মদ হাফিজ এবং আসাদুজ্জামান সহ বেশ কয়েকজন। রেগুলার প্রোগ্রাম করা বা ক্যাম্পাসের রাজনৈতিক ছাত্রদলের অ্যাক্টিভিটিস এগুলোই অপরাধ ছিল এবং তারা গোষ্ঠীগতভাবে ছাত্রলীগ পোস্টে ছিল তারা গোষ্ঠীগতভাবে আক্রমণ করে ক্যাম্পাসে। শুধু আমার উপরে না, এই ছাত্রলীগের যারা আমার আসামি এরা আরো অনেক ছাত্রদেরকে মেরেছে। তার অভিযোগ, নির্যাতনের শিকার হওয়ার পরও বিচার মেলেনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এমনকি তদন্তের নামে তাকে হেনস্থা করা হয়েছে দিনের পর দিন। পরবর্তী সময় বারবার পরীক্ষা, ক্লাস এগুলোর অনুমতি চাইলেও দেয়া হয়নি। এখন পর্যন্ত আমি জানি না যে
আমি আমার ক্লাস পরীক্ষা বা পড়াশোনা কন্টিনিউ করবো কিনা। আগের বিসির আমলের তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি, বর্তমানেও একই অবস্থা। তার কাছ থেকে একটি দরখাস্ত পেয়েছি, তার ভিত্তিতে তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্ত কমিটি রিপোর্টের পরে ডিসিশন হবে। পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে চান এই শিক্ষার্থী। জাহিদ রহমান, RTV। ভোর সোয়া 5টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে রাজধানী মহাখালীর 7তলা বস্তির আগুন। এর মধ্যে পুড়ে গেছে শতাধিক ঘর। এর আগে ভোর 3:40 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 8টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সরু গলি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন স্থানীয়রা। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের কারণ জানাতে তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে রয়েছে বস্তির অসহায় কয়েকশো মানুষ। ফ্রিজ নতুন বাসা লইছে, নতুন ঢাকায় আসছেন, প্রায় 4.5 লাখ টাকার মতো মাল ঘরে আসছিল, সেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। ভাতের এক মুঠ চাল সহ তো নেই, কিছু নেই গো আমাদের ঘরে। আজকে কি খামো, টাকাও আসলে সে টাকাগুলোও পুড়ে গেছে, 5,000 টাকা। আমরা কিছুই বাই করতে পারিনি, পিন্ধনও যা আছে এটি বাই করছে। এখন আমগরে থাকার মতো একটা ব্যবস্থা যদি কেউ করে ভালো হবো। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ভাটারা থানায় হত্যা মামলায় শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় সাবেক সচিব মহিবুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনায়েদের আদালত শুনানি শেষে এসব আদেশ দেন। ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান ও আনোয়ার হোসেন নাইমের 4 দিনের রিমান্ড দেওয়া হয়। আর লালবাগ থানার একটি হত্যা মামলায় সাবেক এমপি সোলেমান সেলিমকে 3 দিন এবং ধানমন্ডি থানার হত্যার চেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সালমান এবং আতিকুলকে একটি হত্যা মামলায়, ভাটা থানার একটি হত্যা মামলায় সোনারেশ করা হয়, গ্রেপ্তার দেখানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ছেলে জ্যোতি, তাকে একটি মামলায় 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। তাদের রিমান্ড 3 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং সাবেক অবৈধ এমপি সোলেমান সেলিমের বিরুদ্ধেও 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহতের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভ শ্রমিকরা। শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, সকালে গোল্ডেন রিফিট গার্মেন্টসের জান্নাতুল নামে এক নারী শ্রমিক গাড়ি চাপায় গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বিষয়টি জানার পর গোল্ডেন রিফিট কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজট দেখা দেয়। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিশিষ্ট ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মনজুর এলাহি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা 7:30টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 79 বছর। মরহুমের ছেলে সিঙ্গাপুর থেকে মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, তার বাবা বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজই মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তিনি অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান থাকার পাশাপাশি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধ বিরতিতে যেতে সম্মত হয়েছে ইউক্রেন। স্থানীয় সময় মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, রাশিয়ার কাছে এই প্রস্তাব উপস্থাপন করবেন তিনি। পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বল এখন রাশিয়ার কোর্টে রয়েছে বলেও জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইতিবাচক প্রস্তাবে সম্মত হওয়ার জন্য রাশিয়াকে রাজি করানোর কাজটি এখন নির্ভর করছে যুক্তরাষ্ট্রের উপর।
পাকিস্তানে বেলুচিস্তানে ছিনতাই হওয়া জাফর এক্সপ্রেস থেকে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে অন্তত 150 জিম্মিকে উদ্ধার করা হয়েছে। এছাড়া বিদ্রোহীদের সঙ্গে তীব্র সংঘর্ষে নিহত হয়েছে 27 সশস্ত্র বিদ্রোহী। এই ঘটনায় ট্রেনের চালকসহ 10 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 8 নিরাপত্তা কর্মী রয়েছেন। নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও চলছে এবং এমন অবস্থায় বেলুচিস্তান থেকে এবং অভিমুখে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল সকালে কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়া জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের দারদার এলাকায় পৌঁছলে সশস্ত্র বিদ্রোহীরা হামলা চালায়, যেখানে সন্ত্রাসীরা প্রায় 400 যাত্রীকে জিম্মি করে। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে হামাসের তরফে নতুন করে আলোচনায় বসার ঘোষণা দেওয়ার পর কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন মার্কিন দূত স্টিভ উইটকফ ও ইসরায়েলের প্রতিনিধিরা। জাতিসংঘ ও ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলো গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের সব অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। এরই মধ্যে গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এতে শিশুসহ নিহত হয়েছে অন্তত 8 জন। এদিকে বন্দী 5 লেবানিজকে ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। এদিন ইসরায়েল লেবানন সীমানা নির্ধারণে আলোচনা ঘোষণা দিয়েছে তারা। অন্তহীন সময়ের জন্য সিরিয়ায় অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনারা অবস্থান করার কথা জানিয়েছে দখলদাররা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।